এবং আমি অনেকবারই বলেছি জীবনকৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। তাতে কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। 21-এর পরে অ্যারেস্ট ছিল এবং আপনারা সবাই জানেন যে ক্রাইমের ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন করে, কিন্তু যেখানে মানি লন্ডারিং থাকে সেখানে পিএমএলএ অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয়, সেক্ষেত্রে সিবিআইর সাথে সাথে ইডিও ইনভেস্টিগেশন করতে পারে, আইনে বলা আছে। অতএব এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না এবং মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশেই করা হয়েছিল এবং এই তদন্ত আটকানোর জন্য পশ্চিমবঙ্গে তার সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি এবং এই স্ক্যামটা কন্ট্রোল পুরোপুরি হাইকোর্টে করছে। হাইকোর্ট এই জন্য সিবিআইয়ের সিট বানিয়ে দিয়েছিল এবং সিটের কোন অফিসার লিডারশিপ দেবেন এটাও কিন্তু সিবিআইয়ের হাতে ছিল না। সিবিআইকে 3টে নাম দিতে বলা হয়েছিল, তার মধ্যে একটা নামকে চুজ করে দেওয়া হয়েছে। তাই এসব কথা বলে সবাই দৃশ্যগুলো দেখছে। এর আগে প্রাচীরে ঝোলা, পুকুরে ফেলা, পাম্প বেসিন বসিয়ে পুকুর থেকে মোবাইল তোলা, আজকেও কিভাবে ছুটে পালাচ্ছিল সবাই দেখেছে। শাসক দল যখন বলছে রাজনীতি করছে, শাসক দলের এটাও বলা উচিত ছিল যে কেন জীবনকৃষ্ণ সাহা ছুটে পালাতে গেল। সে যদি বিপ্লবী হয়ে থাকে, রাজনৈতিক সংগ্রামী হয়ে থাকে, তাহলে তার ফেস করা উচিত সামনে দাঁড়িয়ে। কেন তিনি একটা মোবাইল দিয়ে আরেকটা মোবাইল নালাতে ফেললেন, অস্বীকার করছিলেন। এ তো পরিষ্কার সবার চোখের সামনে ধরা পড়েছে যে একটা সম্পূর্ণ নিজে দোষী, সেটা তিনি আজকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছেন। নট অনলি ইডি বাট অলসো দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। মাথা কবে সে আমি জানবো না, আমাদের তো কোনো রোল নেই এখানে। ইডি, সিবিআই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলতে পারে। আজ সকালে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যায় ইডি, পরে তাকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে যায়। কিন্তু গ্রেপ্তারের আগে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল সেই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।